2024-এর 5ই আগস্ট থেকে বাংলা সংস্কৃতির ওপর যে ভয়াবহ আক্রমণ শুরু হয়েছে, সেই আক্রমণের সাম্প্রতিক শিকার হলেন বাউল আবুল সরকার মহারাজ। গত 4ই নভেম্বর 4 ঘন্টা ধরে চলা একটি পালা গানের খণ্ডিত কিছু অংশকে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভাষায় ভাইরাল করে দিয়ে তার বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ আনা হয় এবং তিনি সেই অভিযোগে এখন কারাগারে আছেন বাদী। এই যে বাউলদের উপর হামলা হচ্ছে, এটা কি শুধু ধর্মের অপব্যবহার কিংবা একটি জাতিগোষ্ঠীর ওপর বিচ্ছিন্ন আক্রমণ? না, 2024-এর 5ই অগস্ট থেকে বাংলা সংস্কৃতিকে মুছে দেওয়ার জন্য, বাংলার ইতিহাসকে বদলে দেওয়ার জন্য একই সাথে এই মোহাম্মদ ইউনূসের সরকার তার মিত্র জামাত শিবির, হেফাজতে ইসলাম এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠীকে সাথে নিয়ে একই সাথে কয়েকটা ফ্রন্টে গণহত্যা চালাচ্ছে। তারা গণহত্যা চালাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর, তারা গণহত্যা চালাচ্ছে কাদিয়ানীদের ওপর, তারা ভয়াবহ গণহত্যা চালাচ্ছে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের ওপর। আর বাউলদের ওপর এবং অন্যান্য এরকম সুফি গোষ্ঠীদের ওপর যে আক্রমণটা তারা করছে, তারা একই সাথে যেমন শারীরিকভাবে গণহত্যা, অন্যভাবে এটা সাংস্কৃতিক গণহত্যা। তো একে সাংস্কৃতিক গণহত্যা কেন বলছি, এটা বলার আগে গত 5ই অগস্ট থেকে বাউল এবং মাজার সুফি সম্প্রদায়ের সাথে কি হচ্ছে সেটা নিয়ে আপনাদেরকে একটু ধারণা দেই। একদম 5ই অগস্টে দেশে অন্তত 20টা মাজার ভাঙচুর করা হয়, যার মধ্যে একটা ছিল প্রায় 500 বছরের পুরনো ঢাকার বোরহানউদ্দিন বৈরাম শাহ মাজার। একই মাসে ঈসা খানের স্মৃতি বিজড়িত 300 বছরের পুরানো নরসিংদীর দরগা মাজার, কোফা পাগলার মাজার, 100 বছর ধরে বাৎসরিক ও সাপ্তাহিক অনুষ্ঠান চালু থাকা বিগটান সাধুর মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। আক্রান্ত হয় 400 বছরের পুরনো যশোরের গরিব শাহ বাবার মাজার, খুলনার খাজা বাবা শাহ সুফি আবুল হাসান চিশতি রজা শরীফ ও 500 বছরের পুরানো চুয়াডাঙ্গার সৈয়দ রেজা শাহ চিশতির মাজার। আপনারা যে ছবিটি স্ক্রিনে দেখছেন, এটা 500 বছরের পুরনো বৈরাম শাহ মাজারের ভাঙচুরের দৃশ্য। সেপ্টেম্বরে ওরস চলাকালে কুষ্টিয়ার রাশিদিয়া দরবার শরীফে হামলা এবং অগ্নিসংযোগ করা হয়। একই দিনে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার লালন আনন্দ ধাম, মানিকগঞ্জের খাজা শাহ সুফি দেয়ান আব্দুর রশিদ আল চিশতির দরবার শরীফ এবং সাভারের সুফি সাধক কাজী আফসার উদ্দিনের মাজার ও বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়। ছবিতে দেখা যাচ্ছে ফরিদপুরের লালন আনন্দ ধাম ভাঙচুরের দৃশ্য। একই মাসে সেপ্টেম্বরে তাহিরপুর উপজেলার শাহ আরেফিনের আস্তানায় হামলার আশঙ্কায় গান বাজনা নিষিদ্ধ করে দেয় প্রশাসন। আসলে এই গান বাজনা হয় মাজারে, যে একটা সাধারণ অসাম্প্রদায়িক পরিবেশে পুরুষ নারী উভয়েই তাদের মতো করে প্রার্থনায় অংশ নিতে পারেন, এই উদার চরিত্রতেই এই সরকারের সমস্যা। তারপর জানুয়ারি 2025-এ বিশ্ব সুফি সংস্থা নামে একটি সংগঠন জানায়, দেশে গত 6 মাসে 80টি মাজার ও দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। একই সময়ে সরকার জানায়, দেশে গত অগাস্ট থেকে জানুয়ারি মাসে প্রায় 40টি মাজারের উপর হামলা করা হয়েছে। আপনারা একটু খেয়াল করে দেখুন, শুধুমাত্র সরকারি প্রেস নোট, যেটা সবসময় মিথ্যা কথা বলে, সেই প্রেস নোটেও বলা হচ্ছে 40টা মাজারের ভাঙচুর হবার কথা। আমরা একটু আবার পেছনে ফিরে যাই সেপ্টেম্বর 2024-এ। সেপ্টেম্বর 2024-এ যশোরের মনিরামপুরে সন্ত্রাসী হামলায় পণ্ড হয়ে যায় বাউল শিল্পীদের 2 দিনব্যাপী সাধু সংঘের বাউল গানের আসর। যেই বাউল গানের আসর প্রায় 2 যুগ ধরে চলছিল এবং এই আসরের আয়োজনে ছিলেন ফজলুর রহমান মন্টু অথবা মন্টু বাউল। মন্টু ফকির বলেন, স্থানীয় বিএনপি নেতা তাকে সাধুসংঘ বন্ধ করতে বলেন। তিনি জানিয়েছিলেন যে এই সাধুসংঘ উপলক্ষে এমনিতেই বিভিন্ন জায়গা থেকে বাউলরা এসেছেন, বাউলদের অন্তত খাওয়ারের সুযোগ যাতে দেয়া হয়। কিন্তু বিএনপি নেতাকর্মীরা, হেফাজতে ইসলামী এবং জামাত ইসলামী নেতাকর্মীরা তারা অপেক্ষা করতে অস্বীকৃতি জানায় এবং তার
বাসায় এবং মাজারে হামলা চালায়, লুটপাট চালায়। তারপর নভেম্বর ২০২৪-এ নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামী এবং স্থানীয় তৌহিদি জনতার আপত্তিতে বন্ধ হয়ে যায় ১০ বছর ধরে চলা লালন মহতী সাধু সংঘ ও লালন মেলা নামের একটি অনুষ্ঠান। মেলায় অংশ নিতে কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জায়গা থেকে লালন ভক্তরা এই মেলায় অংশ নিতে এলেও শেষ পর্যন্ত সবাইকেই ফিরে যেতে। তারপরে জানুয়ারি ২০২৫-এ ফতুল্লায় বাউল শিল্পী দেওয়ান রাসেল তিনি যখন তার ঘরে বাউলদেরকে নিয়ে সঙ্গীত চর্চা করছিলেন, সেই সময় থানার ওসি ফোর্স সহ সমিতিতে আসেন এবং ওসি তাদেরকে বলেন গান বন্ধ করতে। শুধু বন্ধ করতে বলেই তারা ক্ষান্ত হননি, তারা গানের সম্পূর্ণ সরঞ্জাম, ঢোল, হারমোনিয়াম, বিভিন্ন জিনিস, তবলা, বিভিন্ন জিনিস সিজ করে নিয়ে যান। তারা জানতে চান ওসির কাছে তাদের অপরাধ কি। ওসি বলেন, রাতে বাউল গানের অনুষ্ঠান হলে সড়কে চুরি, ছিনতাই, মাদক সেবীদের উৎপাত বেড়ে যাচ্ছে। অগাস্ট ২০২৫-এ নতুন করে ঘোষণা করা হয় যে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে সঙ্গীত শিক্ষক এবং শরীর চর্চার জন্য শিক্ষক নিয়োগ করা হবে। অবশ্যই এর প্রতিবাদে জামাতে ইসলামী, হেফাজতে ইসলাম এবং অন্যান্য ইসলামিক জঙ্গি দলগুলো প্রবল প্রতিবাদ শুরু করে। তারা ঘোষণা করে যে এই শিক্ষক নিয়োগ বন্ধ না করা হলে তারা দেশ অচল করে দেবে, আরো বিভিন্ন রকমের হুমকি দিতে থাকে। তারা এও দাবি তোলে সঙ্গীত শিক্ষক নিয়োগ না করে যেন মাদ্রাসা শিক্ষকদের নিয়োগ করা হয়। অবশ্যই এই সরকার, যেহেতু তারা জামাত এবং হেফাজতে ইসলামেরই সরকার, তারা তাদের কথা ফেলতে পারে না। সেপ্টেম্বরে তারা জানায় যে সঙ্গীত শিক্ষক এবং শরীরচর্চার শিক্ষক দুটি পদই তারা বাতিল ঘোষণা করছে। তারপরে আসি সাম্প্রতিক যে ঘটনা নিয়ে তুমুল আলোচনা চলছে সেটার উপর। ৪ই নভেম্বর ২০২৫-এ একটা অনুষ্ঠান হয় মানিকগঞ্জে। যে মানিকগঞ্জের এই অনুষ্ঠানে, এটা একটি পালা গান। সেই পালা গানে জীব ও পরম এই দুই পক্ষে লড়াই করছিলেন আবুল সরকার মহারাজ এবং অন্য আরেকজন বাউল। আবুল সরকার মহারাজ ছিলেন জীবের পক্ষে, পরমের বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করছিলেন তিনি। সেদিন দুই বাউলের বাহাস চলে ৪ ঘন্টা ধরে। সেই ৪ ঘন্টা থেকে কয়েক সেকেন্ডের ভিডিও কেটে অনলাইনে ছড়িয়ে দেয়া হয় এবং প্রচার করা হয় আবুল সরকার মহারাজ তিনি ইসলামের বিরুদ্ধে কটূক্তি করেছেন। ১৯শে নভেম্বর একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে পুলিশ। ওই দিনই মুফতি মোহাম্মদ আবদুল্লাহ বাদী হয়ে আবুল সরকারকে আসামি করে মামলা করেন এবং এই মামলায় বাউল আবুল সরকার মহারাজের গ্রেফতারের পরে পুরো দেশে বাউলেরা এবং বাউলের সমর্থকরা প্রতিবাদে রাস্তায় নেমে আসেন। হেফাজতে ইসলামী, জামাতে ইসলামের জঙ্গি দলগুলো আক্রমণ করে তাদের উপরও। ২৩শে নভেম্বর ২০২৫ বাউল শিল্পী আবুল সরকার গ্রেফতার হবার পর মুক্তির দাবিতে বাউল ও তাদের সমর্থকেরা ২৩শে নভেম্বর মানিকগঞ্জে মানববন্ধন করার ঘোষণা দেন। কিন্তু একই সময়ে, ঠিক আগের দিন একই সময়ে তারা হেফাজতে ইসলামী, ইমাম সমিতি, ইমাম পরিষদ, খেলাফত মজলিস সহ কয়েকটি দল তারাও ঘোষণা দেয় যে তারা একটা সমাবেশ করবে। পুলিশ বাউলদেরকে অনুষ্ঠান পিছিয়ে দিতে বলে, তারা অনুষ্ঠান পিছিয়ে দেন। তারা যখন তাদের অনুষ্ঠানের জন্য অপেক্ষা করছিলেন, সেই সময় তৌহিদি জনতা নাম ধরে জামাতে ইসলামী, হেফাজতে ইসলামী এবং জঙ্গি দলগুলো আক্রমণ করে বাউল শিল্পীদের ওপর। সেই আক্রমণ থেকে বাঁচতে গিয়ে বাউল শিল্পীরা কেউ প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপিয়ে পড়েন, কেউ আশ্রয় নেন আশেপাশের ভবনগুলোতে। একই রকমের হামলা হয় ২৬শে নভেম্বর ঠাকুরগাঁওয়ে। সম্প্রীতির ঐক্য ঠাকুরগাঁও লাথারে বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে তারা একটি সমাবেশের ঘোষণা দেন। একই দিনে ঠিক আগের মতো করেই তৌহিদি জনতার ব্যানারে কর্মসূচি পালন করতে উপস্থিত হয় কিছু লোক। তারা সেখানে বাউলদের ওপর আক্রমণ করে। অন্তত ৩ জন বাউল আক্রান্ত হন জঙ্গি দলগুলোর আক্রমণে।
একই দিনে সিলেটে বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে আল্লাহ নিয়ে কটূক্তির অভিযোগ এনে হযরত শাহজালাল তাওহীদি কাফেলার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করা হয় এবং তারা সেই বিক্ষোভ সমাবেশ করেন সিলেটের শহীদ মিনারে। তাদেরই দাবির মুখে আবুল সরকারের মুক্তির দাবিতে সিলেটের বাউল ঐক্য পরিষদের মানববন্ধন ও গানে গানে প্রতিবাদ কর্মসূচি স্থগিত করা হয়। সেই সমাবেশ একই দিনে বাউল ফকিরদের উপর হামলা ও মাজার ভাঙার প্রতিবাদে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে ফরিদপুরে আয়োজিত স্বজন সমাবেশ বন্ধ করে দেয় তৌহিদি জনতার নাম করে জামাতে ইসলামী এবং হেফাজতে ইসলামী। তাদের অনুষ্ঠানের স্লোগানটা ছিল চমৎকার। তাদের স্লোগান ছিল, মানুষ ছাড়া খ্যাপারে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। অবশ্যই এই স্লোগান হেফাজতে ইসলামী এবং জামাতে ইসলামী যা করতে চায় তার বিরুদ্ধে যাচ্ছে। ২৮শে নভেম্বর ঢাকায় বাউলদের ওপর হামলার প্রতিবাদে একটা অনুষ্ঠান করা হয়, যে অনুষ্ঠানের শিরোনাম ছিল গানের আর্তনাদ। সেই গানের আর্তনাদ অনুষ্ঠান বন্ধে হাজির হন জুলাই যোদ্ধা ব্যানার নিয়ে থাকা সত্যিকারের কিছু জুলাই যোদ্ধা। এদেরকে আমি সত্যিকারের জুলাই যোদ্ধা কেন বলছি? কারণ জুলাই ষড়যন্ত্রে যেসব যোদ্ধারা অংশগ্রহণ করেছিলেন তারা ছিলেন ঠিক এই মানুষগুলো। তারা ছিলেন ইসলামিক জঙ্গি দল জামাতে ইসলামী, হেফাজতে ইসলামী, খতমে নবুয়তের মতো জঙ্গি দলের সদস্যরা, এবং সেই জঙ্গি দলের সদস্যরা তাদের নিজস্ব পরিচয় জুলাই যোদ্ধার ব্যানারে হাজির হয়ে এই অনুষ্ঠান পণ্ড করে দিতে চেয়েছিলেন। যাই হোক, পরে এই অনুষ্ঠান তারা চালিয়ে যেতে পেরেছেন। এখন আমি অনুষ্ঠানের শুরুতেই এই যে বাউলদের ওপর বা সুফি সম্প্রদায়ের ওপর যে আক্রমণটা হচ্ছে, সেই আক্রমণকে বলেছি সাংস্কৃতিক গণহত্যা। কেন সাংস্কৃতিক গণহত্যা বলছি সেটা আপনাদের সাথে একটু ভাগ করে নেই। সাংস্কৃতিক গণহত্যাতে যাবার আগে আমাদের জাতিসত্তা এবং জাতিগত পরিচয়টা কি সেটা একটু বলি। জাতিসত্তা বা জাতিগত পরিচয়ের খুব সাধারণ যদি কিছু উদাহরণ আপনাদেরকে দেই, সেই সাধারণ উদাহরণ হলো, আমরা যে পোশাক পরি, যে ভাষায় কথা বলি, যে খাবার আমরা খাই, যে শিল্পকলাকে আমরা উদযাপন করি, যে উৎসব আমরা পালন করি, সর্বোপরি যা আমাদের সংস্কৃতি, যেই সংস্কৃতি আমাদেরকে অন্যান্য জাতি থেকে আলাদা করে দেয়, সেটাই হলো আমাদের জাতিসত্তা বা জাতিগত পরিচয়। এখন সাংস্কৃতিক গণহত্যা বা কালচারাল জেনোসাইড হলো কোনো জাতি কোনো জাতি বা সম্প্রদায়ের সেই সাংস্কৃতিক পরিচয়কে ইচ্ছাকৃতভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার যে প্রক্রিয়া। যখন কোনো জাতির ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, শিল্পকলা, সাহিত্য, স্মৃতিস্তম্ভ ইত্যাদিকে এমনভাবে ধ্বংস করা হয় যাতে ওই জনগোষ্ঠী নিজেদের পরিচয় মুছে ফেলতে, সেই পরিচয় হারিয়ে ফেলতে বাধ্য হয়, তাকে বলা হয় সাংস্কৃতিক গণহত্যা বা কালচারাল জেনোসাইড। জাতিসংঘের সাংস্কৃতিক গণহত্যার কিছু প্রক্রিয়া আমি আপনাদেরকে দেখাই এবং আপনারাই বুঝতে পারবেন কেন সুফি সম্প্রদায়ের উপর হামলা এবং বাউল সম্প্রদায়ের উপর হামলা একটি সাংস্কৃতিক গণহত্যা। সাংস্কৃতিক গণহত্যার কিছু প্রক্রিয়া হলো নিজের ভাষা নিষিদ্ধ করা, শিক্ষায় বাধ্যতামূলকভাবে অন্য ভাষা চাপিয়ে দেয়া। আপনারা একটু খেয়াল করে দেখুন, এই যে ইসলামিক জঙ্গি দলগুলো বা যারা বামাতি আছেন, তারা বাংলার মধ্যে অহেতুক আরবি, ফার্সি, উর্দু এই ভাষাগুলো ব্যবহার করতে খুবই পছন্দ করেন। তারা আম বিভিন্ন ভাষা যেমন জাজাকাল্লা খায়ের, আরো বিভিন্ন ভাষা যেগুলো বাংলা ভাষায় আগে ব্যবহার করা হতো না, ইনকিলাব জিন্দাবাদ, এই ভাষাগুলো আগে ব্যবহার করা হতো না, তারা এই ভাষাটা বাংলা ভাষার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। শিশুদেরকে পরিবার থেকে আলাদা করে আবাসিক স্কুলে পড়ানো, যাতে তারা তাদের পারিবারিক ঐতিহ্য ভুলে যায়। আপনারা খেয়াল করে দেখুন, বেশিরভাগ জঙ্গি মাদ্রাসাগুলো আবাসিক মাদ্রাসা, যেখানে বাচ্চাদেরকে বাবা-মার থেকে আলাদা করে তাদেরকে শিক্ষা প্রদান করা হয়। ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ, ধর্মীয় উপাসনালয়, লাইব্রেরি ধ্বংস করা, যেটা আমরা দেখেছি ৫০০ বছরের পুরনো, ৪০০ বছরের পুরনো মাজারগুলো ধ্বংস করা হচ্ছে, মাজারের ভেতর থেকে লাশ বের করে আগুনে পোড়ানো হচ্ছে।
কারণ এই মাজারগুলো, এই যে স্মৃতি, বাঙালি জাতির স্মৃতির সাথে জড়িত এই মাজারগুলোই আমাদের পরিচয়। নাম পরিচয় পরিবর্তন করা। যেইসব জায়গায় আপনারা দেখবেন তাদের পছন্দসই ব্যক্তিরা আছে, আপনারা খেয়াল করে দেখবেন সেই জায়গাগুলোতে তারা তাদের পছন্দের ব্যক্তির নামে স্থানের নামকরণ করতে চায়। তারপরে ঐতিহ্যবাহী পোশাক, সঙ্গীত, নৃত্য, উৎসব নিষিদ্ধ করা। এই কাণ্ডটাই তারা করছে বাউল সমাজের সাথে, সুফি সমাজের সাথে। আমাদের যে ঐতিহ্যবাহী পোশাক আছে, শাড়ি বা অনেকদিন ধরে চলে আসা সালোয়ার কামিজ, তারা দেখবেন শাড়ির ওপরে খুব খ্যাপা। শাড়িতে নাকি এই হয়, তারা আমাদের ওপর চাপিয়ে দিতে চায় একদম মধ্যপ্রাচ্যের উপযোগী যেই পোশাক আছে সেই পোশাকগুলো। পাঞ্জাবি, ছেলেদের পাঞ্জাবির ওপরে তারা চাপিয়ে দিতে চায় মধ্যপ্রাচ্য থেকে আসা লম্বা আচকান। আমাদের বাউল গান যারা আমাদের ঐতিহ্যকে ধারণ করে, ঐতিহ্যকে সামনে নিয়ে যেতে চায়, সেই সঙ্গীত তাদের চক্ষুশূল, সেই পালা গান, সেই বিচার গান, যেখানে তারা ঘন্টার পর ঘন্টা ধর্মীয় বিভিন্ন দর্শন নিয়ে বাহাস করেন এবং বাহাসের পরে সেই বাহাসটা খুবই বন্ধুত্বপূর্ণ বাহাস। কখনোই শোনা যায়নি সেই ধর্মীয় দার্শনিক বাহাসের পরে কোনো একটা বিশাল মারামারি, কোনো একটা বিশাল গন্ডগোল হয়ে গেছে। সেই বাহাসের বিরুদ্ধে এই ইসলামিক জঙ্গি দলগুলো ওরসের মতো একদম বাংলার প্রাণের যে উৎসব, ওরস, শবে বরাত, এই উৎসবগুলোর বিরুদ্ধে তারা লেগে যায়। জামাতে ইসলামী এবং হেফাজতে ইসলামীর মতো দলগুলো এই উৎসবগুলোর বিরুদ্ধে একদম সরাসরি দাঁড়িয়ে যায়, কারণ তারা জানে এই উৎসবগুলো আমাদের বাঙালি জাতির পরিচয়। এখন কেন তারা এই কাণ্ডটা করতে যাচ্ছে? তারা এই কাণ্ডটা করতে চাচ্ছে শুধু এখন থেকে না, অনেক আগে থেকে, এমনকি আমাদের স্বাধীনতা যুদ্ধেরও আগে থেকে। পাকিস্তানের সাথে আমাদের যেই কয়টা সমস্যা ছিল, সেখানে আর্থিক সমস্যা ছিল, রাজনৈতিক সমস্যা ছিল, তারও সাথে ছিল সাংস্কৃতিক সমস্যা। পাকিস্তানের সংস্কৃতি এবং আমাদের সংস্কৃতি পুরোপুরি আলাদা। পাকিস্তান তারা তাদের মৌলবাদী সংস্কৃতিকে আত্মীকরণ করেছে, যেটা আমরা করিনি। তারা তাদের মৌলবাদী সংস্কৃতিটা আমাদের উপরে চাপিয়ে দিতে চেয়েছিল বলেই তারা রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করেছিল। তারা 1971-এ আমাদের সংস্কৃতির বিপক্ষে দাঁড়িয়েছে বলেই আমাদের 30 লক্ষ মানুষকে হত্যা করতে তাদের একবারও বাধেনি। তারপর থেকেও বারবার এই পাকিস্তানের প্রেতাত্মা যারা আমাদের আছে, দেশে আছে, জামাতে ইসলামী বা এখনকার হেফাজতে ইসলামী বা অন্যান্য ইসলামিক জঙ্গি দলগুলো, তারা আবার আমাদের দেশকে পাকিস্তানকরণ করতে চায়। আমাদের দেশকে ইসলামের যে শান্তিপ্রিয় মিষ্টি ধারাটা আছে, সুফি ধারা, সেই সুফি ধারার বিপক্ষে গিয়ে বাংলাদেশকে একটি ওয়াহাবি সালাফি ধারার ইসলামের রাষ্ট্র করতে চায়। আমরা কি সেটা মানবো? মানবো না তো। আমরা সেটা মানবো না। তারা জানে বলেই তারা আমাদের ওপরে সাংস্কৃতিক গণহত্যা চালাচ্ছে। কারণ তারা জানে বাংলাদেশে যতদিন সংস্কৃতি বেঁচে থাকবে, বাংলাদেশে যতদিন বাঙালিত্ব বেঁচে থাকবে, বাঙালি পরিচয় বেঁচে থাকবে, তারা কোনোভাবেই সফল হবে না। তারা এই সফলতা অর্জনের জন্য আমাদের পরিচয়কে সাংস্কৃতিক গণহত্যা দিয়ে মুছতে চায়, যেটা তারা আসলে কোনোদিন পারবে না। আজকে একজন বাউল দাঁড়িয়েছে, কালকে 10 জন বাউল দাঁড়াবে। আজকে একজন সাধারণ মানুষ দাঁড়িয়েছে, কালকে 20 জন সাধারণ মানুষ দাঁড়াবে। 71-ও তারা আমাদেরকে হারাতে পারেনি। এরপরে তারা অনেকবার চেষ্টা করেছে, তারা আমাদের হারাতে পারেনি। কারণ আমরা জানি তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি। আমরা যতদিন থাকবো বাংলা সংস্কৃতি আমাদের সংস্কৃতি হবে। সুফি ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বাংলাদেশে সব ধর্ম নিয়ে, সব সংস্কৃতি নিয়ে একসাথে থাকতে পারবে। তাই আপনারা কোনোদিন সফল হবেন না। চেষ্টা করা বাদ দিন, লাইনে আসুন। জয় বাংলা।